যদি সত্যি হয় তাহলে ভয়ঙ্কর ব্যাপার, আর যদি মিথ্যে হয় তাহলে আরও ভয়ঙ্কর। প্রসঙ্গ বিএলওদের মৃত্যু পশ্চিমবঙ্গের বুকে। এবং এখানে আমরা রাজনীতি নিয়ে একটা অদ্ভুত খেলা শুরু করেছি এবং অদ্ভুত বিষয় দেখতে পাচ্ছি, যেখানে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে সত্যি মিথ্যের মাঝখানে পড়ে একাংশ মানুষ চিড়েচ্যাপ্টা হচ্ছেন, আর এই সত্যি মিথ্যের মাঝখানে পড়ে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আপনি উল্টো পক্ষের কথা বললেই সঙ্গে সঙ্গে আপনার গলাটা টিপে ধরা হবে। আপনারা জানেন, একদিকে পশ্চিমবঙ্গে যেমন এই ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো জায়গায় কোনো মৃত্যু হলেই, মানে তিনি যদি বিএলও হন এবং তিনি যদি মারা যান, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর এর চাপেই তার মৃত্যু হয়েছে, নির্বাচন কমিশনই এর জন্য দায়ী, এই বলে আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে। সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে দুর্ঘটনার কোনো জায়গাই নেই, স্বাভাবিক কারণে মৃত্যু হওয়ার কোনো জায়গাই নেই। বিএলও এবং মারা গেছেন মানেই সেটা এসআইআর এর চাপেই হয়েছে, এই আখ্যা দেওয়া হচ্ছে। আবার উল্টো দিকে বিজেপি, প্রধান বিরোধী দল, তাদের তরফ থেকে অবশ্যই এটাকে ডিফেন্ড করা হচ্ছে এবং তাদের বক্তব্য, না, কাজের চাপে এই বিএলওদের মৃত্যু হতেই পারে না, কাজের চাপে মৃত্যু নয়, এসআইআর এর জন্য দোষী নয়, নির্বাচন কমিশন এর জন্য দোষী নয়, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আর যদি বা কাজের চাপে কোনো বিএলওর মৃত্যু হয়েও থাকে তাহলে তার জন্যও শাসক দল বা এই রাজ্যের সরকারই দায়ী, কারণ তারা এই রাজ্যের প্রশাসনের মধ্যে থেকে বিএলওদের সেইভাবে সহযোগিতা করছে না বা তাদের উপরে চাপ সৃষ্টি করছে, সেই কারণেই এই ঘটনাগুলো ঘটছে। এবার এই দুটোর মাঝখানে অবশ্যই পুরোটা রাজনৈতিক উপাদানে পরিণত হয়েছে, তাই আমরা এটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করি যে এক্স্যাক্টলি কি হচ্ছে। একদিক থেকে যখন বলা হচ্ছে যে না এটাই হচ্ছে এবং আরেক দিক থেকে যখন বলা হচ্ছে যে না এটা কিছুতেই হচ্ছে না, তার মাঝখানে এক্স্যাক্টলি কি হচ্ছে এবং কিভাবে আবারও পশ্চিমবঙ্গের একাংশ সাধারণ মানুষ তারা চিড়েচ্যাপ্টা হচ্ছেন, সেই পরিস্থিতি আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করি। কিছুদিন আগে বিজেপির তরফ থেকে কটাক্ষ করে একথাও বলা হয়েছে যে এই যে ভূমিকম্প হলো কলকাতায়, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে, কই হে তৃণমূল কংগ্রেস, তোমরা এবার এটাকেও দাগিয়ে দাও এই বলে যে ভূমিকম্পটা এসআইআর এর জন্যই হয়েছে, এসআইআর এর জন্য দায়ী। দেখুন, এইখানে আমি কয়েকটা উদাহরণের মধ্যেই ঘটনাগুলিকে সীমাবদ্ধ রাখছি। একটি ঘটনার কথা কিছুদিন আগে সামনে আসে এবং সেই ঘটনা কোচবিহারের শীতলকুচির। সেখানে জানা যায় 205 নম্বর বুথের যিনি বিএলও ছিলেন ললিত অধিকারী, তিনি এনুমারেশন ফর্ম সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় রাস্তায় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এবার যিনি মারা গেছেন তার প্রতি এবং তার পরিবারের সকলের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা রেখেই এই কথাটা বলছি যে পথ দুর্ঘটনায় একজন ব্যক্তি মারা গেছেন, রাস্তায় বেরিয়ে তিনি অন্য কিছু করতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা গেছেন বা এনুমারেশন ফর্ম সংগ্রহ করে নিয়ে আসতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা গেছেন, দুটোরই কিন্তু একই রকম সম্ভাবনা আছে। তার কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এবার এই যে মৃত্যু, যেহেতু তিনি একজন বিএলও ছিলেন, তার মৃত্যুটা যে এসআইআর এর জন্যই হয়েছে এবং এর জন্য নির্বাচন কমিশন দায়ী বা বিজেপির সরকার দায়ী, এটা বোঝানোর জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি অদ্ভুত দাবি সামনে রাখা হয়, অবিশ্বাস্য দাবি সামনে রাখা হয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলার হয় বিএলওদের ওপরে যে প্রচন্ড একটা চাপ যাচ্ছে, তারা একটা প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। বাইক চালিয়ে আসার সময় ওই ব্যক্তিও হয়তো সেই সমস্ত কথাই ভাবছিলেন, কাজের চাপ আর সহ্য করতে পারছিলেন না, ডেডলাইনের কথাই হয়তো ভাবছিলেন, প্রবল মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং সেই করতে গিয়ে তিনি অসাবধান হয়ে পড়েন এবং তারপর পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আমি কেন বললাম যে একটা অবিশ্বাস্য দাবি, তার কারণ হচ্ছে একজন ব্যক্তি যিনি পথ দুর্ঘটনায় মারা গেছেন, মৃত ব্যক্তি, তার মাথায় কি চলছিল মারা যাওয়ার আগে সেটা আর কারুর পক্ষে ভাবা সম্ভব নয়, জানা সম্ভব নয়, প্রমাণ করাও সম্ভব নয়। কিন্তু এসআইআর এর জন্যই এই মৃত্যু হয়েছে সেটা বোঝানোর জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দাবি সামনে রাখা হয় এবং শাসক দলের এই দাবিটা কিন্তু বিজেপির ওই দাবিকে আরো বেশি শক্তিশালী করে যে যেখানে যেই মারা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আসলে সবকিছুকেই এসআইআর এর সঙ্গে জুড়ে দিতে চাইছে। কিন্তু এখান থেকেই আপনি যদি চলে আসেন ডুয়ার্সের শান্তিমণি ওরাও এর ঘটনায়, শান্তিমণির যে মৃত্যুর খবর সামনে আসে সেখানে কিন্তু এসআইআর এর কাজের চাপের জন্যই তার মৃত্যু হয়েছে, এই দাবির পেছনে যথেষ্ট জোরালো যুক্তিও সামনে উঠে আসে। জানা যায় যে মাল ব্লকের বাসিন্দা ছিলেন শান্তিমণি ওরাও এবং তিনি রাঙামাটি পঞ্চায়েতের বিএলও ছিলেন। এবার অঙ্গনবাড়ির কর্মী ছিলেন তিনি পেশায়। সকালবেলা মানে দিনের বেলা প্রথমে তাকে অঙ্গনবাড়ির সমস্ত কাজকর্ম করতে হতো, তারপরে সারাদিন ধরে কাজকর্ম করে আসার পর তাকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, ফর্ম ফিল আপ করানো, সেই ফর্ম সংগ্রহ করে আনা, সেই সমস্ত কাজকর্ম করতে হতো। কাজের একটা প্রচন্ড চাপ শান্তিমণির মাথার উপরে ছিল। তার
তার স্বামী বলছেন যে এখানে যে এনুমারেশন ফর্মগুলো দেওয়া হয়েছে বেশিরভাগ ফর্মই বাংলায়, কিন্তু এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষই হিন্দিতে কথা বলেন, অতএব সেখানে বানান ভুল হবার একটা বড় জায়গা উঠে আসছিল। এবার সেই সমস্ত কারণে প্রত্যেক দিন বাড়িতে লোকজনের আসা যাওয়া, কোথায় কি ভুল হয়েছে সেই সমস্ত কিছু দেখা, সমস্ত কাজকর্ম করা, এই মানসিক এবং কায়িক পরিশ্রমের যে চাপ দুটোই কিন্তু শান্তিমণি সহ্য করতে পারছিলেন না এবং তিনি এই কাজ থেকে অব্যাহতি চাইছিলেন। সে কারণে তিনি ব্লক অফিসে গিয়ে কথাও বলেছিলেন, কিন্তু তাকে জানানো হয়েছিল একবার যখন তার নাম উঠে গেছে তখন তাকে কিন্তু সমস্ত কাজটা করতেই হবে, এখানে কিচ্ছু করার নেই। এবং এই কথাটা তার একেবারে মন ভেঙে দিয়েছিল, এমনটাই বলছেন তার স্বামী। শান্তিমণির বাড়ির পাশেই একটা গাছের সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায়, ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এবার এখানে দেখুন একটা কথা যেটা বারবার আমিও এর আগে পর্বে বলেছি এবং অন্যান্য জায়গাতেও বারবার বলা হয়, অঙ্গনবাড়ির কর্মী যারা হন অন্যান্য অনেক জায়গার তুলনায় তাদের অনেক বেশি পরিমাণে পরিশ্রম করানো হয়, একটা মানে প্রচন্ড পরিমাণে কাজ তাদের করানো হয় এবং সেই অনুপাতে যে বেতন তারা পান সেটাও কিন্তু অনেকটা কম। এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই সমস্ত কাজকর্ম করা, নিশ্চয়ই বাড়িরও কাজকর্ম করা এবং তার সঙ্গে এই ফর্ম ফিল আপের বিষয়টা, যেখানে তার একটা বড় রকম সমস্যা হচ্ছিল, বাংলা হিন্দি ভাষা সেই স্পেলিং বানান কি হবে, কোথাও যদি ভুল হয়ে যায় সেটাকে আবার আপলোড করতে হবে, ডিজিটাইজ করতে হবে, সেই সমস্ত কিছু মিলে প্রচণ্ড একটা চাপের মুখে তিনি ছিলেন। এবং বিষয়টা কি জানেন তো, সবাই সবসময় সব জায়গায় কাজের জন্য পর্যাপ্ত বেতন, সমান সম্মান এবং প্রতিকূলতার মুখে সহানুভূতি পায় না। তাই এইখানে তিনি এই প্রচণ্ড চাপটা সহ্য করতে না পেরে এবং ছেড়ে যে দেব সেই জায়গাটাও যখন তার বন্ধ হয়ে গেল তিনি যখন জানতে পারলেন, এবং তার সঙ্গে কোথাও কোনো রকম ভুল হলে শাস্তির খাড়া নেমে আসবে, সেখান থেকেও কিন্তু অব্যাহতি পাওয়া যাবে না, এই সমস্ত কিছু জানার পরে তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন। এই জায়গা কিন্তু থেকে যায়, এটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, সেখানে তদন্ত করা হবে, কিন্তু এই জায়গাটা এটা একটা পসিবিলিটি হতে পারে। এইখানে প্রত্যেকটা ঘটনার দিকে যদি আপনি তাকান এবং ভালো করে দেখেন তাহলে এসআইআর এর জন্য মারা গেছেন তারা, বিষয়টা কিন্তু তা নয়, মানে এসআইআর নিয়ে সমস্যা সেখান থেকে মৃত্যু নয়। এটা একটা পশ্চিমবঙ্গের টক্সিক ওয়ার্ক কালচার এবং টক্সিক একটা সমাজের লক্ষণ, যেটা আমরা প্রত্যেক পদে পদে দেখতে পাই। যেখানে আমরা দেখতে পাই যে ওপরে যিনি বসে রয়েছেন তার নিচে যিনি রয়েছেন তাকে তিনি ক্রমাগত নাচিয়ে চলেছেন, এবং ওপরে যিনি রয়েছেন, যিনি বস, তিনি কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি, কোনো রকম দায়িত্ব নেবেন না। তিনি সমস্ত কাজটা অবশ্যই করে তার নিচে যিনি আছেন তার উপরে চাপিয়ে দেবেন, কারণ তিনি যে বস তার আবার ওপরে তো কেউ একজন বস রয়েছেন, সেও তো সেইভাবে কাজকর্ম এর ওপরেই চাপিয়ে দিয়েছে, সেও আবার কোনো দায়িত্ব নেবে না। কাজের দায়িত্ব তোমার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং তুমি কোনো ভুল করলে সেই ভুলের দায়িত্ব তোমার, কোনো রকম ভুল হলে আমি অ্যাকাউন্টেবিলিটি নেব তোমার জন্য, সেটারও কোনো জায়গা নেই। অতএব সমস্ত চাপটা কিন্তু সেই নিচে, একদম নিচের তলায় যিনি কাজটা করছেন, একদম গ্রাউন্ড লেভেলে যিনি কাজটা করছেন তার ওপরে গিয়ে সমস্ত চাপটা পড়ছে। তাকে সবটা করতে হবে এবং তাকে সবটা ঠিক করতে হবে এবং তাকে যখন যেটা বলা হবে তখন তাকে সেটা করতে হবে। মেমারিতেও এরকম একটি ঘটনার কথা সামনে এসেছে এবং খুব উল্লেখযোগ্যভাবে এখানে কিন্তু অঙ্গনবাড়ি কর্মীদের সংখ্যাটা দেখুন কতটা বেশি, যে একের পর এক এই ঘটনাটা ঘটছে, যেটা অত্যন্ত অ্যালার্মিং। মেমারিতে যে ঘটনা ঘটেছে সেখানেও একজন অঙ্গনবাড়ি কর্মী নমিতা হাঁসদা, তিনিও বিএলও হিসেবে কাজ করছিলেন এবং তিনিও কিন্তু মারা গেছেন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এবার তার স্বামী বলছেন এই এনুমারেশন ফর্ম সংগ্রহ করা, ফিল আপ করা, এই এনুমারেশন ফর্ম বিলি করা, এই সমস্ত কাজ নিয়ে প্রচণ্ডভাবে চাপের মধ্যে ছিল। বিশেষ করে এনুমারেশন ফর্ম বিলি করার জন্য আরও বেশি করে চাপ দেওয়া হচ্ছিল। প্রত্যেক দিন ওকে বলা হতো যে আরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করতে হবে, আরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। রাত পর্যন্ত কাজ করতো, সেদিনও রাত পর্যন্ত কাজ করেছে, এনুমারেশন ফর্ম বিলি করছিল। কর্মরত অবস্থাতেই ব্রেন স্ট্রোক হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মৃত্যু হয় নমিতা হাঁসদার। এখানেও আপনি দেখুন সব রকমভাবে চাপ দেওয়া হচ্ছে কি তোমাকে কাজটা সঠিকভাবে করতে হবে, যতটা বলছি ততটাই করতে হবে, তোমার এখান থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় নেই। তাহলে অঙ্গনবাড়ির কর্মীদের কথা আগেই বললাম যে তাদের এমনিতেই প্রচুর কাজ থাকে, প্রচুর তাদের খাটানো হয় সেই কাজ, তারপর ফর্ম বিলি করা, ফর্ম সংগ্রহ করা, ডিজিটাইজ করা, সমস্ত রকম কাজ, তার সঙ্গে ওপরে যিনি বসে রয়েছেন তার চাপ যে তোমাকে আরো তাড়াতাড়ি করতে হবে, আরো বেশি করে করতে হবে, সঠিকভাবে করতে হবে, কোনো ভুল হলে কিন্তু চলবে না, ভুল হলে শাস্তির খাড়া কিন্তু তোমার ওপরেই নেমে আসবে, সেখানেও কিন্তু তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এবং সব থেকে বড় কথা যেটা বারবার ফিরে ফিরে আসছে, যে এই মানুষগুলোর কোথাও একটা গিয়ে সমস্যা হচ্ছিল, সেই সমস্যা জানানোর কোনো জায়গা তাদের সামনে ছিল না, কোনো সুরাহা করার সেই কোনো জায়গা ছিল না, কেউ তাদের কোনো কথা, কোনো সমস্যা শুনতে রাজি নন।
এই মুহূর্তে আপনারা জানেন যে সমাজ মাধ্যমে একটি সুইসাইড লেটার যেটা ভীষণভাবে ঘুরছে, সম্প্রতি সামনে এসেছে, সম্প্রতি এই ঘটনার কথা শোনা গেছে। রিঙ্কু তরফদার তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। তিনি বিএলও হিসেবে কাজ করছিলেন এবং তিনি যে চিঠি লিখে গেছেন সেখানে তিনি নির্বাচন কমিশনকে দায়ী করেছেন এবং তিনি বলছেন যে তার সমস্যাটা কোথায় হচ্ছিল আপনি দেখুন। 51 বছর বয়সে এসে তাকে একটা নতুন স্কিল শিখতে বলা হচ্ছিল। এবার একজন মানুষ 50 বছর বা 51 বছর বয়সে গিয়ে তাকে যদি আপনি নতুন কিছু শিখতে বলেন, প্রথমত সেটা শেখাটা যথেষ্ট কঠিন, দ্বিতীয়ত তাকে বলা হচ্ছে আপনাকে জিনিসটা এতটাই ভালো করে শিখতে হবে যে এখানে আপনি কোনো রকম ভুল তো করতে পারবেনই না, আর কোনো রকম ভুল হলে আপনার জীবন জীবিকা সমস্ত কিছুর ওপরে খাড়ার ঘা নেমে আসবে। যে চিঠিটা তিনি লিখে দিয়ে গেছেন সেখানে পরিষ্কার রিঙ্কু দেবী যে কথাটা বলছেন তার সমস্যার জায়গাটা সেটা হচ্ছে অনলাইনে সমস্যা। তাকে যে ডিজিটালি আপলোড করতে হবে, ডিজিটাইজ করতে হবে, সেইখানে তার সমস্যা হচ্ছিল। তিনি চিঠিতে লিখছেন যে অফলাইনের 95% কাজ আমি করে ফেলেছি, কিন্তু অনলাইনে আমি কিছুই জানি না, আমি সেখানে কিছুই করতে পারছিলাম না। এ সম্পর্কে সুপারভাইজারকে বারবার জানালেও কোনো সুরাহা হয়নি। অনলাইনে তিনি কিছুই করতে পারছিলেন না কারণ তিনি এ সম্পর্কে কিছু জানতেনই না। এবং তার স্বামীও এই কথাটা বলছেন যে অফলাইনের কাজ কিন্তু অনেকটাই করে ফেলেছিল, সঠিকভাবে সমস্ত কাজ করছিল, কিন্তু অনলাইনে এই যে ডিজিটালি সবকিছু আপলোড করতে হবে, ডিজিটাইজ করতে হবে, এইটা ও করতে পারছিল না। এবং এটা নিয়ে বলার পরেও কোনো রকম সুরাহা সামনে আসেনি। এটা আত্মহত্যা নয়, এটা নির্বাচন কমিশন দ্বারা হত্যা। এবার এইখানেই দেখুন, আপনি বলতে পারেন যে নির্বাচন কমিশনের কোথায় একজন বিএলও বসে কি ভাবছেন সেটা তো তার পক্ষে বোঝা সম্ভব নয়, নির্বাচন কমিশন তো সেটা বুঝতে পারবে না। কিন্তু এখানেই বিএলওদের যখন ট্রেনিং এর কথা হয়েছিল সেখানেও কিন্তু এই যে ডিজিটালি আপলোড করতে হবে এই বিষয়টা নিয়ে তারা আপত্তি জানিয়েছিলেন। 51 বছর বয়সের একজন মহিলা, তাকে বলা হচ্ছে তোমাকে নতুন করে অনলাইনের জিনিসটা এমন শিখতে হবে সড়গড় করে আর এত কম সময়ের মধ্যে যে তোমাকে নির্ভুলভাবে সেই কাজটা করতে হবে। তারপরেও সেখানে যখন তার সমস্যা হয়েছে সেই কথাটা তিনি সুপারভাইজারকে গিয়ে বলেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। অর্থাৎ আবারও সেই শোনার জায়গাটা বন্ধ। কোথায় কি সমস্যা হচ্ছে কেউ যদি নিজে থেকে গিয়ে বলতেও চায়, সেই শোনার কোনো জায়গা নেই, সেটা নিয়ে কাজ করা, কনসিডার করা, এসবের কোনো জায়গা নেই। দেখুন, আপনি এখানে রাজনৈতিক কথা প্রচুর বলতে পারেন। এবার আপনি যত রাজনৈতিক কথা বলবেন আমি হয়তো তার থেকে 1 ডিগ্রি ওপরে গিয়ে রাজনৈতিক কথা বলতে পারি, কিন্তু এইখানে দেখুন কিছু জিনিস অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি বলতেই পারেন যে কিছু কিছু বিএলওকে দেখতে পাওয়া যাচ্ছে যারা তো মানুষের ওপর রীতিমতো লাঠি গোড়াচ্ছে, রীতিমতো মানুষকে নাচাচ্ছে। বাড়িতে বসে ফর্ম ফিল আপ করবো, আমি যখন বলবো তখনই তোমাকে আসতে হবে ফর্ম নিতে, আমি যখন বলবো তখনই তুমি ফর্ম জমা দিতে আসতে পারবে, আমি বাড়ির ওপরে বসে থাকবো, তুমি নিচে লাইনে দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, আমার যখন মর্জি হবে আমি নিচে নামবো, হেলে দুলে এসে তোমার ফর্মখানা আমি জমা নিয়ে তোমাকে ধন্য করে দেবো। এই সমস্ত জিনিস যে চলছে, কিছু বিএলওরা এই সমস্ত কাজকর্ম করছেন, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার এসআইআর পশ্চিমবঙ্গে হওয়া উচিত, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রয়োজন। গণতন্ত্রে যেখানে নির্বাচন হবে সেখানে ভোট দেওয়া হবে, সেই ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ থাকা, ভোটার তালিকা শুদ্ধ করার চেষ্টা, এটা অবশ্যই করে প্রয়োজন। কিন্তু তার মাঝখানে এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই রকম কিছু মানুষও রয়েছেন যারা বিএলও হিসেবে কাজ করছেন এবং যারা এই রকম ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ছেন এবং তারপর তাদের চরম পরিণতি সামনে উঠে আসছে। সত্যি কথা এটাই যে নির্বাচন কমিশন এবং বিএলও তাদের মাঝখানে একটা বড় ফাঁক রয়েছে, একটা বড় গ্যাপ রয়েছে। যে ফাঁকটা পূরণ করার কথা নির্বাচন কমিশনের ছিল সেটা তারা করেনি, সেটা তারা করতে পারেনি। এবং সব জায়গাতেই যেমন খারাপ মানুষ থাকে, তেমনি আবার এমন কিছু মানুষও থাকেন যারা হচ্ছেন ওই রকম, বলে না যে নরম মাটি পেলেই আঁচড়াবে, তো এই রকম কিছু বিএলওরও, একাংশ বিএলওর সেই অবস্থা হচ্ছে যারা নরম বলে তাদের ওপর এই আঁচড়টা পড়ছে এবং তাদের এই চরম পরিণতির সম্মুখীন হতে হচ্ছে। আপনি আজ 2 মাসে এই এসআইআর হচ্ছে সেই কারণে এই সমস্ত ঘটনা ঘটছে বলতে পারেন, 2 বছরে যদি এসআইআর হতো তাতেও এই রকম লোক পাওয়া যেত। একাংশ মানুষ যারা কিছুতেই নিজের কাজ সঠিকভাবে করবেন না, শুধু লোকের পেছনে কাঠি করবেন এবং নিজেদের পাওয়ার, নিজেদের ক্ষমতা সমস্ত কিছুর অপব্যবহার করে যাবেন। আরেকদিকে এই মানুষগুলো থাকবেন যারা সঠিকভাবে কাজটা করতে চান, যারা সমস্যার কথা জানালেও সেগুলোর কোনো সুরাহা হবে না এবং এই নরম মাটির ওপরে এই আঁচড় চলতেই থাকবে। এই কারণেই বারবার বলছি, এটা হচ্ছে সেই পশ্চিমবঙ্গের টক্সিক ওয়ার্ক কালচার। এখন যে বিষয়টা, এই যে মানুষগুলোর প্রাণ গেল, এরা শুধুমাত্র রাজনৈতিক উপাদান হয়ে থেকে যাবেন। তাদের নিয়ে রাজনৈতিক তর্কাতর্কি চলবে, কয়েকদিন ধরে চর্চা চলবে, কদিন পর পশ্চিমবঙ্গ আবার গড্ডালিকা প্রবাহে গা ভাসাবে, আবার সে নতুন জিনিস নিয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলে যাবে। তাদের কথা আর কেউ মনে রাখবেন না, শুধু তাদের পরিবার ছাড়া। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।